প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ শাহানুর খান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, আদর্শ মহাবিদ্যালয়, দিনাজপুর। আজ অনার্স তৃতীয় বর্ষের জন্য একটি ক্লাস নিয়ে এসেছি। বিষয়ের নাম বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা। তোমরা জানো যে মানুষের জীবনে সর্বদা অনিশ্চয়তা ও ঝুঁকি রয়েছে, আর এই ঝুঁকি দূর করার জন্যই আমাদের প্রয়োজন বীমা। বীমার ইংলিশ হচ্ছে ইন্স্যুরেন্স। বীমা মানব জীবন ও বাণিজ্যের ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করে থাকে। ঝুঁকি থেকেই বীমার উৎপত্তি। ঝুঁকি হলো এমন একটি পরিস্থিতি যেখানে আমরা ভবিষ্যতের আর্থিক প্রতিকূলতা বা ক্ষতির সম্ভাবনাকে পরিসংখ্যানভাবে পরিমাপ করতে পারি। ঝুঁকিকে সম্পূর্ণরূপে উৎপাটন করা বা দূর করা সম্ভব নয়, কিন্তু ঝুঁকিকে কমিয়ে ফেলা বা এড়িয়ে চলা যায়। এই ঝুঁকি বন্টন করার জন্যই প্রয়োজন হয়েছে বীমা। এখানে বীমা করতে গেলে আমরা জানি যে দুটি পক্ষের প্রয়োজন। একটা হচ্ছে ঝুঁকি বহনকারী প্রতিষ্ঠান অর্থাৎ বীমা কোম্পানি, এবং ঝুঁকি প্রদানকারী অর্থাৎ বীমা গ্রহীতা। আমরা যদি বীমার কয়েকটি সংজ্ঞা দেখি, তাহলে আমাদের সর্বপ্রথমে এম.কে. ঘোষ এবং এ.এন. আগরওয়ালার মতে বীমা হচ্ছে এমন একটি সমবায়মূলক উপায় যার মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ ঝুঁকি সংশ্লিষ্ট পক্ষগণের মধ্যে বন্টন করা হয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে বীমা গ্রহীতার কাছ থেকে ঝুঁকিটা বীমাকারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হচ্ছে। তাই আমরা বলতে পারি যে বীমা হচ্ছে নির্দিষ্ট ঝুঁকিগণিত ক্ষয়ক্ষতি বন্টনের একটি সমন্বিত ও সহযোগিতামূলক যৌথ মানবিক ব্যবস্থা, যেখানে সংশ্লিষ্ট পক্ষগুলো নির্দিষ্ট প্রতিদানের বিনিময়ে পরস্পর চুক্তিবদ্ধ হয়ে ঝুঁকি কমাতে সচেষ্ট হয়। এখন আমরা বীমার কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। সর্বপ্রথমে যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে বীমার উদ্দেশ্য। ঝুঁকি বন্টনের সামাজিক একটি প্রক্রিয়া হলো বীমা। বীমার কিছু উদ্দেশ্য রয়েছে, তার মধ্যে এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে বীমার প্রত্যক্ষ উদ্দেশ্য এবং দ্বিতীয়টি হচ্ছে বীমার পরোক্ষ উদ্দেশ্য। বীমার প্রত্যক্ষ উদ্দেশ্যের মধ্যে রয়েছে ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূরকরণ। এখানে আমরা দেখছি বীমা ব্যবসার অন্যতম সুবিধা যেটা প্রদান করে যে মানুষের ঝুঁকি দূর করে থাকে। অর্থাৎ জীবনে চলাফেরার জন্য, দৈনন্দিন জীবনে কাজ করার জন্য প্রতিনিয়ত মানুষের জীবনে ঝুঁকি বিদ্যমান। এই ঝুঁকিগত প্রতিবন্ধকতা বীমার মাধ্যমে দূর করা হয়ে থাকে। এরপরে রয়েছে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ঝুঁকি বন্টন। বীমার অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে একজনের ঝুঁকি অন্যজনের কাছে বন্টন করা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বীমা গ্রহীতার ঝুঁকি বীমাকারীর কাছে হস্তান্তর হয়ে থাকে। আর্থিক নিরাপত্তা। এই ঝুঁকির কারণে যখন বীমা গ্রহীতার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়, এই আর্থিক ক্ষতিটা বীমাকারী প্রতিষ্ঠান প্রদান করে। তাই এটাকে বলা হচ্ছে আর্থিক নিরাপত্তার চুক্তি। মানসিক প্রশান্তি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বীমা গ্রহীতা সর্বত ঝুঁকির ভয়ে ভীত না হয়ে নিরবিচ্ছিন্নভাবে তার ব্যবসা বাণিজ্য কাজকর্ম করে ফেলতে পারে। তার কারণ হচ্ছে বীমা কোম্পানি তাকে একটা আর্থিক নিরাপত্তা দিয়ে থাকে, যার ফলে সে মানসিক প্রশান্তি লাভ করতে পারে। এরপরে পয়েন্ট হচ্ছে ব্যক্তিগত ও পারিবারিক ও ব্যবসায়িক নিরাপত্তা। এখানে আমরা প্রধানত বীমা দেখব যে প্রধানত বীমা দুই প্রকারের। একটা হচ্ছে জীবন বীমা এবং অন্যান্য দুর্ঘটনাজনিত বীমাগুলো। জীবন বীমা শুধুমাত্র মানুষের জীবনের জন্য। অর্থাৎ একজন ব্যক্তি, কর্মক্ষম ব্যক্তি হঠাৎ করে দুর্ঘটনা বশত বা যে কোনো কারণবশত অসুস্থ হয়ে যদি মারা যায়, তাহলে তার আত্মীয় স্বজন, স্ত্রী, পরিজন ক্ষতির সম্মুখীন হয় এবং
তাদের জীবনে অনেক বড় বিপদ নেমে আসে। জীবন বীমা করার ফলে এই বিপদটার হাত থেকে রক্ষা পাওয়া যায়। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসায়িক নিরাপত্তার মধ্যে দেখা যাচ্ছে যে কোনো পণ্য পরিবহনের ক্ষেত্রে বা গাড়ি পরিবহন বা বাসস্থান বা কারখানা দুর্ঘটনাবশত আগুনের কারণে বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে সে ব্যবসা প্রতিষ্ঠানটি নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু বীমা কোম্পানির সহায়তায় এই আর্থিক ক্ষতির হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। এরপরে রয়েছে নিরাপদ বিনিয়োগ। বীমা কোম্পানিতে মানুষ বিনিয়োগ করে এখান থেকে সুফল পেতে পারে। দেখা যাচ্ছে যে যে সমস্ত বীমায়, যেমন জীবন বীমায় মানুষ বিনিয়োগ করে, যদি কোনো ব্যক্তি একটি বীমা করে তাহলে তার জীবনকাল শেষে তার যদি মৃত্যু নাও হয় বা সে যদি দুর্ঘটনায় পতিত নাও হয় তাহলে সে সম্পূর্ণ টাকা ফেরত পায়। এজন্য বলা যাচ্ছে যে এটা একটি নিরাপদ বিনিয়োগ। বীমার পরোক্ষ উদ্দেশ্যের মধ্যে রয়েছে সঞ্চয় ও মূলধন গঠন। বীমা কোম্পানিগুলো কিন্তু এই দেশের সাধারণের অর্থ ধীরে ধীরে মূলধন হিসেবে তৈরি করে, অর্থাৎ এই টাকাটা পরবর্তীতে তারা অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে, বীমা কোম্পানি এই সব টাকা নিজের কাছে না রেখে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লগ্নি করে থাকে। এর ফলে সঞ্চয় ও মূলধন গঠন হয়ে থাকে। তারপরে পয়েন্ট হচ্ছে কর্মসংস্থান। কর্মসংস্থান, বীমার মাধ্যমে কিন্তু প্রচুর লোকের কর্মসংস্থান হয় এবং এর সুফল সকলেই লাভ করে। অর্থনৈতিক উন্নয়ন, বীমা কোম্পানির ফলে কিন্তু বীমা কোম্পানির বিনিয়োগের ফলে দেশের অর্থনীতি অনেকটা সুদৃঢ় হয় এবং অনেক লোকের কর্মসংস্থানের ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধন করা সম্ভব হয়। জীবনযাত্রার মান উন্নয়ন, আমাদের বীমা কোম্পানিগুলো যখন বিভিন্ন খাতে বিনিয়োগ করছে তখন কিন্তু মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে, মানুষ উন্নত জীবনযাপন করতে পারছে। এরপরে আমরা যে প্রশ্নটি দেখব সেটা হলো বীমা চুক্তি কি? মানুষের জীবন ও জীবিকা সর্বদা অনিশ্চয়তা ও ঝুঁকির মধ্যে পরিচালিত হয়, কাজেই সম্ভাব্য আর্থিক লোকসান ও ক্ষয়ক্ষতির হাত থেকে রেহাই পাবার ব্যবস্থা হিসেবে বীমা করা হয়। বীমা হলো বীমা গ্রহীতা ও বীমাকারীর মধ্যে সম্পাদিত ক্ষতিপূরণের একটি চুক্তি। এই চুক্তির শর্তানুযায়ী এক বা একাধিক পক্ষ ঝুঁকি বহনকারী পক্ষের নিকট থেকে নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে কিছু পরিমাণ ঝুঁকি বা সম্পূর্ণ ঝুঁকি দায়ভার বহনে সক্ষম হয় এবং বীমাগ্রহীতা ক্ষতিগ্রস্ত হলে তা বীমাকারী প্রতিষ্ঠান পূরণ করে থাকে। তাই বীমা অবশ্যই একটি দুটি পক্ষের মধ্যে চুক্তি। বীমা চুক্তিতে দুই বা ততোধিক পক্ষ জড়িত থাকে। পরিশেষে আমরা বীমা চুক্তি সম্পর্কে বলতে পারি যে বীমা চুক্তি হচ্ছে নির্দিষ্ট ঝুঁকিজনিত ক্ষয়ক্ষতি বন্টনের একটি সমন্বিত ও সহযোগিতামূলক যৌথ মানবিক ব্যবস্থা, যেখানে সংশ্লিষ্ট পক্ষগুলো নির্দিষ্ট প্রতিদানের বিনিময়ে পরস্পর চুক্তিবদ্ধ হয়ে ঝুঁকি কমাতে সচেষ্ট হয়। এরপরে যে প্রশ্নটি দেখব সেটি হচ্ছে বীমা চুক্তির বৈশিষ্ট্য। বীমা হচ্ছে একটি ক্ষতিপূরণের চুক্তি। এখানে চুক্তির যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তা হলো বৈধ চুক্তি। আমাদের বীমা করার সময় অবশ্যই খেয়াল করতে হবে কোনো অবৈধ বিষয়বস্তুর উপর কিন্তু চুক্তি করা যাবে না। যেমন বাংলাদেশে এমন কোনো আমরা একটা যেমন অস্ত্র ব্যবসা সরাসরি করা সম্ভব না, তাই অস্ত্র নিয়ে আসার সময় যদি এটা চুক্তি করা হয় বা এমন কোনো একটা পণ্যদ্রব্যর বীমা করলাম যেটা বাংলাদেশ সরকার যেটাকে অবৈধ বলেছে, এই ধরনের পণ্যের কোনো চুক্তি করা সম্ভব না। লিখিত চুক্তি, বীমা চুক্তি কিন্তু মৌখিকভাবে হয় না। আমরা জানি যে চুক্তি কিন্তু মৌখিকও হয়ে থাকে, কিন্তু বীমা চুক্তিকে অবশ্যই লিখিত হতে হবে। প্রিমিয়াম বা স্যালামি, এখানে দেখছি যে কেন
বীমাকারী প্রতিষ্ঠান বীমা গ্রহীতার ঝুঁকি বহন করে? তার মূল কারণ হচ্ছে প্রিমিয়াম যদি না থাকে এটাকে বীমা চুক্তি বলা যাবে না। বীমাযোগ্য স্বার্থ। বীমার অন্যতম বৈশিষ্ট্য হলো বীমার বিষয়বস্তুতে অবশ্যই বীমা গ্রহীতার স্বার্থ থাকতে হবে। এর মাধ্যমে বীমা চুক্তিতে বীমা গ্রহীতার মালিকানা সত্ত্ব, এই কথাটির অর্থ হচ্ছে বীমাযোগ্য স্বার্থ বলতে একটি মোটরসাইকেল যদি আমরা বীমা করতে চাই তাহলে শুধুমাত্র মোটরসাইকেলের মালিকই বীমা করতে পারবে, অন্য কেউ বীমা করতে পারবে না। অর্থাৎ যার মালিকানায় বস্তুটি নেই সে কখনোই বীমা করতে পারবে না। এরপরে আমরা যে প্রশ্নটি দেখব এবং এই প্রশ্নের সাথে আমরা এই ক্লাসটি শেষ করব। প্রশ্নটি হলো বীমা চুক্তির উপাদানগুলো কি কি? বীমা চুক্তির উপাদান প্রধানত দুইটি, একটি হচ্ছে চুক্তি আইনের উপাদান এবং দ্বিতীয়টি হচ্ছে বীমার বিশেষ উপাদান। চুক্তি আইনের উপাদানের মধ্যে রয়েছে, সর্বপ্রথমে রয়েছে কমপক্ষে দুটি পক্ষ। অর্থাৎ আমরা জানি যে একজন ব্যক্তি নিজেই বীমা করতে পারবে না, তাকে বীমা করার জন্য অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে, ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে যেতে হবে। এখানে দুটি পক্ষ অবশ্যই থাকতে হবে। প্রস্তাব ও স্বীকৃতি। এখানে দেখা যাচ্ছে যে বীমা করতে গেলে এক পক্ষ প্রস্তাব দিবে এবং সেই প্রস্তাবের শর্ত অনুযায়ী অপর পক্ষ যদি সম্মত হয়, সম্মতি প্রদান করে, সেটাকে বলা হবে স্বীকৃতি। এক্ষেত্রে আমাদের অবশ্যই একটি প্রস্তাব ও একটি স্বীকৃতি থাকতে হবে। আইনানুগ সম্পর্ক। বীমা চুক্তি সম্পাদনের সাথে সাথে বীমা গ্রহীতা ও বীমাকারীর সাথে আইনানুগ সম্পর্কের সৃষ্টি হয়। পরবর্তীতে কোনো পক্ষ চুক্তি ভঙ্গ করলে তা ক্ষতিপূরণ প্রদান করতে হবে। বৈধ প্রতিদান। চুক্তির অন্যতম শর্ত হচ্ছে বৈধ প্রতিদান। বৈধ প্রতিদান ছাড়া কোনো চুক্তি করা সম্ভব হবে না। চুক্তি সম্পাদনের যোগ্যতা, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পয়েন্ট। চুক্তি সম্পাদনের যোগ্যতা হচ্ছে যে ব্যক্তি বীমা করবে, বীমা গ্রহণ করবে অর্থাৎ বীমা গ্রহীতা, তাকে অবশ্যই সাবালক 18 বছরের ঊর্ধ্বে হতে হবে এবং সুস্থ মস্তিষ্ক থাকতে হবে। স্বেচ্ছাসায়। প্রস্তাব ও স্বীকৃতির মধ্যে স্বেচ্ছাসায় প্রদান করতে হবে, অর্থাৎ জোর করে কেউ কাউকে বীমা করাতে পারবে না। এবং সবশেষ পয়েন্ট হচ্ছে লিখিত। এখানে আমরা দেখেছি যে চুক্তি যে কোনোভাবেই করা সম্ভব, কিন্তু বীমা চুক্তি করতে গেলে অবশ্যই সেটাকে লিখিত আকারে হতে হবে। এরপরে দ্বিতীয় পয়েন্টে রয়েছে বীমার বিশেষ উপাদান। বীমার বিশেষ উপাদানের মধ্যে রয়েছে, প্রথমে রয়েছে পরম বিশ্বাসের চুক্তি, অর্থাৎ বীমা গ্রহীতা এবং বীমাকারীর মধ্যে একে অপরকে চরমভাবে বিশ্বাস করবে। এখানে এমন কোনো শর্ত গোপন রাখা যাবে না যেটা পরবর্তীতে একে অপরের সাথে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ক্ষতিপূরণের চুক্তি। বীমা হচ্ছে একটি ক্ষতিপূরণের চুক্তি। ক্ষতিপূরণ ছাড়া বীমা প্রদান করা যাবে না। স্থলাভিষিক্তকরণ। স্থলাভিষিক্তকরণ হচ্ছে যদি কোনো কারণবশত বীমাকৃত বিষয়বস্তুটি ক্ষতিগ্রস্ত হয়, সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত না হয় আংশিক ক্ষতিগ্রস্ত হলে সেই ক্ষতিপূরণটা বীমাকারী প্রতিষ্ঠান বীমা গ্রহীতাকে দিয়ে দেয়। ক্ষতিপূরণ প্রদান করার পর যদি বীমার বিষয়বস্তু কোনো কিছু অবশিষ্ট থাকে তা বীমাকারী প্রতিষ্ঠানে হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে স্থলাভিষিক্ত কারণ। এরপরে রয়েছে আমাদের ঝুঁকি আরম্ভের সময়। ঝুঁকি কোন সময় থেকে আরম্ভ হবে এবং কোন সময় শেষ হবে সেটা এখানে অবশ্যই উল্লেখ করতে হবে। সম্পত্তি ও লোকসান। এখানে সম্পত্তির মূল্যায়ন সঠিকভাবে করতে হবে এবং কতটুকু অংশ লোকসান হয়েছে
বা ক্ষতি হয়েছে সেটা মূল্যায়ন করে ঠিক সেই পরিমাণ ক্ষতি বিমাকারী প্রতিষ্ঠান বীমা গ্রহীতাকে প্রদান করবে। এই পর্যন্তই আজকে আমাদের প্রশ্নের উত্তরগুলো আমরা দেখলাম। তোমরা বাসায় সঠিকভাবে স্বাস্থ্য ঝুঁকি, কোভিডের কারণে যে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে সেটা মেনে চলে তোমরা নিজের সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করবে। এবং প্রশ্নে কোনো সমস্যা, উত্তরে বুঝতে কোনো সমস্যা থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ সকলকে।